আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে নাম উল্লেখ না করলেও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য। একজন বক্তা উল্লেখ করেছেন এই যে ক্যাব বিশাল একটি এবং আমার এখানে সাংবাদিকদের উপস্থিতি থেকে একটি কথা মনে পড়ছে যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, ডাক্তার ছাড়া আমরা সম্ভবত বেঁচে থাকতে পারতাম না। কাজেই তাদের যে গুরুত্ব এই সমাজে আমি সেটা উল্লেখ না করে পারছি না এবং আশা করি তারা অতীতে যেভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে সেবা দিয়ে এসেছেন ভবিষ্যতে ঠিক একইভাবে তাদেরকে সেবা দিয়ে। আজকে স্বাধীনতার 54 বছর পরে এসে এখানে দাঁড়িয়ে একটি কথা আমাকে পীড়িত করে, আশা করি আমাকে ক্ষমা করবেন আপনারা। সেটা হচ্ছে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, আজকে অর্ধ শতাব্দী পার হয়ে এসে আজকে বাংলাদেশে কেন আমরা গণতন্ত্রকে খুঁজে ফিরছি? কেন এটা? এই গণতন্ত্রের জন্যই তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়েছে। এবং যখন এই দেশের মানুষ একটি পর্যায়ে বুঝতে পেরেছিল যে পাকিস্তানের অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব নয়, এবং পাশাপাশি আরো একটি বিষয় ছিল, সেটি ছিল অর্থনৈতিক যে দরিদ্র মানুষের যে অর্থনীতির যে অধিকার, মানুষের যে বেঁচে থাকার অধিকার তৎকালীন পূর্ব পাকিস্তানে, এটি ছিল দ্বিতীয় বিষয় যে কারণে স্বাধীনতার সংগ্রাম প্রথমে একটি আন্দোলন, পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তো এই যে দুটি উপযুক্ত আমি এটা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি, একটি ছিল গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল এদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক। আমার প্রশ্ন হচ্ছে যে আজ স্বাধীনতার 54 বছর পরে এসে কেন আমরা সেই দুটি যে লক্ষ্যবস্তু সেটিকে কেন এখনো খুঁজে পেয়েছি, আমরা কেন সেটি এখনো অর্জন করতে পারছি? আমি বিশ্বাস করব এদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিয়েছেন বিগত 54 বছর, এখনো যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা অতীতে দিয়েছেন, তাদেরকে জাতির কাছে জবাব দিয়ে করতে হবে কেন তারা। এবং ভবিষ্যতে যারা নেতৃত্ব, আমি বিশ্বাস করব তারা জাতিকে এই আশ্বাস তারা দিতে প্রস্তুত যে আগামীতে বাংলাদেশ সৃষ্টির পিছনে যে দুটি গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য এবং আদর্শ ছিল সেটি তারা বাস্তবায়িত করবেন। দেশের 18 কোটি মানুষকে তারা জোর গলায় বলতে পারবেন যে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি, এবং তারা বলতে পারবেন যে এদেশে দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে আমরা যথাযথ কার্য পদ্ধতি অনুসরণ করছি। এই বক্তব্য দিয়ে আমি শুরু করছি, এই প্রশ্ন তুলে আমি শুরু করছি। এই প্রশ্নের উত্তর আমি এখন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে এই, আমরা যদি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করি তাহলে একটি জিনিস কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে। এই যে মানুষের চিরন্তন যে একটি সংগ্রাম, অনেক সংগ্রাম আছে, আমি একটি শব্দ দিয়ে সেই সংগ্রামটিকে আমি চিহ্নিত করার চেষ্টা করবো। সেটি হচ্ছে যে সৃষ্টির উষালগ্ন থেকে যে একটি সংগ্রাম আজকে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতাকে তারা বিবর্তিত করছে, একটি পর্যায়ে যারা নিয়ে যেতে চেষ্টা করছে মানুষ, সেই সংগ্রামটি ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এক কথায় এটা অনেকভাবে ব্যাখ্যা করা যাবে, কিন্তু আপনারা দেখবেন সবকিছু ঘুরে ফিরে যদি একটি উদ্দেশ্য বা একটি লক্ষ্যে আমরা ফিরে আসতে চাই, তাহলে সেটি হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। এবং সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মানুষ যুদ্ধ করে চলেছে অবিরাম।
এবং এই যে সংগ্রাম, এই সংগ্রাম আমি মনে করি এভাবে দেখি যে এটি একটি চিরন্তন সংগ্রাম। আজকে যেমন ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, আজকে এই সরকার এসে বলছে সংস্কার করবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারা এমন একটি অবস্থান নিয়েছিল, তারা সংস্কার করে বাংলাদেশকে একটি কি বলে এটাকে, একটি সাপ্লিক দেশে তারা রূপান্তরিত করে। আসলে সংস্কার কিন্তু এরকম কোনো জিনিস নয় যে আমি আজকে সংস্কার করছি, কাল আমার সব উদ্দেশ্য সাধিত হয়ে যাবে। সংস্কার এমন একটি জিনিস যেটা চলমান, এবং আমি যেটা একটু আগে বলেছি সৃষ্টি রোষালগ্ন থেকে কিন্তু এই সংস্কার পদ্ধতি চলে এসেছে। মানুষ কিন্তু কোনোদিন বসে থাকে, সংস্কার মানুষ নিজেরাই করেছে। সবসময় যে সরকার করে দিয়েছে বা কখনো নেতারা করে দিয়েছে বা কোনো রাষ্ট্রপ্রধানেরা করে দিয়েছে সেটা কিন্তু এই সংস্কার পদ্ধতি চলার ফলশ্রুতিতেই কিন্তু আজকে আমরা একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি, এবং এই প্রতিদিন চলবে, এই সংস্কার প্রতিদিন চলবে, এবং আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে আমি এটা বিশ্বাস করি যে একটি উচ্চতর সমাজ ব্যবস্থায় আমরা আমি কিন্তু আমাদের এই সংগ্রামকে এই দৃষ্টিতে দেখি। এবং আজকে এই কারণে আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, আমরা এই দিবসগুলো পালন করি, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। এই যে আমরা সারা বছর ধরে দিবসগুলো পালন করছি, আমি খোলা করি আমার মনে কথাগুলো আমরা কথা বলছি, ফিরে যাচ্ছি, একটি বছর পার হচ্ছে, আবার এই দিবসগুলোতে আসছি, আবার এই দিবস অনেক কথা বলছি, কি অর্জন করছি সেটা কিন্তু আমরা এই 54 বছরে আমরা কি অর্জন করছি। এবং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে বলুন, সরকারিভাবে বলুন, সামাজিকভাবে বলুন, ইন্টেলেকচুয়ালি বলুন, প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে আমাদের কিন্তু একটি চিন্তাধারা, আমি বিশ্বাস করি আমাদের চিন্তাধারার একটি এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি ঘুরে ফিরে কিন্তু সেই কথায় ফিরে আসবো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, সেই কথায় আমি ফিরে আসবো। কিসের অধিকার? মানুষের এক কথায় মানুষের বেঁচে থাকার অধিকার। মানুষের বেঁচে থাকার অধিকারের জন্য প্রথমে কি প্রয়োজন হয়? মানুষের খাদ্যের প্রয়োজন, চিকিৎসক যারা আপনারা এখানে আছেন, আজকে এই আলোচনা সভার আয়োজন করেছি, আপনাদের চেয়ে বেশি একথা তো কেউ আছে। মানুষের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে দিবস পালন করি। খাদ্য নিরাপত্তার পরে আরো অনেক কিছু আছে, আমি সবগুলোতে যাব না, কিন্তু আমি অন্য একটা কথা বলি যেটা বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, যে সাইকোলজিতে আমি বিশ্বাস করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মানুষের কথা বলার। বাংলাদেশের মানুষ, আমি অনেকবার বলেছি, আজকে আবার বলবো, বাংলাদেশের মানুষের চরিত্র এমন, মানুষ কিন্তু অনাহারে থাকতে রাজি আছে, মানুষ কথা না বলে থাকে, আমাকে কথা বলতে দিতে হবে, আমার মনের ভাব প্রকাশ করতে হবে, আমার মতামত প্রকাশ করতে হবে, এটা আমাদের চরিত্রের ভিতরে একেবারে আসিয়ে যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে যতবারই বাংলাদেশের 54 বছর ইতিহাসে বিভিন্ন ফ্যাসিবাদী বা কায়েমি সরকার এসে মানুষের বাক রুদ্ধ করে দিতে চেয়েছিল, প্রত্যেকবার কিন্তু তারা ব্যর্থ। হ্যাঁ, সেই অধিকার অর্জনের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে, বাংলাদেশের মানুষকে। আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা নিহত হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু কখনো তারা প্রতিবাদ করেছে, এবং বারবার সেই প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা কিছু না কিছু অর্জন করেছি। হতে পারে সবকিছু আমরা অর্জন করতে পারি, এটা সত্য। এবং এই যে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, দেখুন আমি খোলাখুলি কথা বলছি, আপনারা একটু আগেও বলেছে, আমাকে ক্ষমা করে দেবেন, যে রাষ্ট্র ব্যবস্থা আমি সব মাঝে মাঝে মনে করি একটা নিষ্ঠুর ব্যবস্থা, যেটা মানুষের যে অনুভূতি, সেই অনুভূতিগুলোকে ভোতা করে একজন মানুষকে মানুষ হিসেবে কিন্তু রাষ্ট্র গ্রহণ করে না। সরকার একটি দেশকে শাসন করে,
একটি সামষ্টিক ভিত্তি। আমি জানি না, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি নই, কাজে সেই পুরো তত্ত্ব নিয়ে আমি কোনো গুরুত্বপূর্ণ কথা আমি বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। এখানে বলা প্রয়োজন যে হ্যাঁ, এটা সত্যি যে বিপদ আসবে, সমস্যা আসবে, একেবারে সমস্যাবিহীন একটি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা যে আমরা পেয়ে যাব, এটা একটা ইউটোপিয়ান কনসেপ্ট। আমি ইউটোপিয়ান কনসেপ্টে বিশ্বাস করি না, বাস্তবতায় বিশ্বাস করি। তবে যে বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলি, এই সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আমাদের মোকাবেলা করতে হবে। আমরা যদি নেতৃত্বের অবস্থানে বসে সমস্যাকে অস্বীকার করি এবং মানুষকে ধোঁকা দেই বা ভাবনা দেই যে সবকিছু সুন্দরভাবে চলে, তাহলে কিন্তু তারা সেটা মারাত্মক করবে। আমি কথাগুলি খোলাখুলি ভাবে বলছি এই কারণে যে আমি দেখছি যে আমাদের সামনে বিরাট একটি চ্যালেঞ্জ। এই যে 18 কোটি মানুষ, ছোট্ট একটি দেশ, এবং সম্ভবত বাংলাদেশ বিশ্বের এখন সবচেয়ে বেশি বসতিপূর্ণ। আপনার কয়েকদিন আগে দেখেছেন জাতিসংঘ ঘোষণা করেছে যে বৃহত্তর ঢাকায় 3,66,00,000 মানুষ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আরবান এরিয়া বলে জাতিসংঘ ঘোষণা করেছে। এবং তারা এই ভবিষ্যৎবাণী করেছে যে 2050 সালে এই ঢাকা শহর সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে বৃহত্তম শহর। বিশ্ব সেখানে নয়, ঘনবসতিপূর্ণ বা বৃহত্তম জনবসতিপূর্ণ শহরে আমরা হতে পারি। তো সমস্যাটি হচ্ছে যে আমরা সেই শহরটিকে কিভাবে পরিচালনা করছি সেখানে। এবং দেখেন, আওয়ামী লীগের কথা একটু আসতে হয়। আমি প্রথমে কথা বলার আগে চিন্তা করেছিলাম যে কারো সমালোচনা করবো না, শুধু আত্মসমালোচনা করবো, কিন্তু তারপরে একটু বলতে হয় যে দেখুন আওয়ামী লীগ কি করেছে। তারা কিন্তু দেশ সেবার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল সেটার নাম হচ্ছে আত্মসেবা। তারা একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে গণমানুষের কল্যাণে যে রাষ্ট্র ব্যবস্থা, তার পরিবর্তে তারা যেটা শুরু করেছিল তার নাম পলিটিক্যাল সায়েন্টিস্টরা দিয়েছেন অলিগার্কি। তারা একটা অলিগার্কি তৈরি করেছে, কেবলমাত্র নিজ একটু আগে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ সাহেব বলেছেন, প্রথমে যে পরিবার, নিজ, তারপরে পরিবার, তারপরে তাদের যে ব্যবসায়িক গোষ্ঠী। এবং আমি কথা বললাম নেবেন না, আমি বলবো যে সমাজের সর্বোচ্চ স্তরের যে ধনী গোষ্ঠী, তাদেরকে নিয়ে যে একটি কংগ্লোমারেট তৈরি করা হয়েছিল, একটা সাম্রাজ্য তৈরি করা হয়েছিল, তার নাম ছিল অলিগার্কি। এবং ফলশ্রুতিতে কি হয়েছে, এই দেশের মানুষ তারা দারিদ্র্যের কষাঘাতে তারা কষ্ট পেয়েছে। একটা কথা আমি খোলাখুলি বলি, আজকে প্রশ্ন জায়গা অর্থনীতি, আমি ব্যক্তিগত বিষয় বলি, আপনাদের বলা প্রয়োজন। আমি গতকাল আমাদের কন্যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে সে গবেষণা করছে, আমি তার সঙ্গে বিতর্কে জড়িত হয়েছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে গবেষণা করে আমি একজন লেভেল হয়ে অর্থনীতি, আমার সে বিতর্কে যাওয়া সঠিক নয়, তারপরে আমি বিতর্কে জড়িত হয়েছিলাম। তাকে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি তো বিশ্বের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছো অর্থনীতি নিয়ে, আমার মনে হয় যে আজকের অর্থনীতিবিদরা মানুষের কল্যাণে যে অর্থনৈতিক যে থিওরিগুলো দিচ্ছে সেগুলো পরিবর্তন। আমি তোমাকে অনুরোধ করছি তুমি সেই পরিবর্তনের বিষয়গুলো নিয়ে গবেষণা। কেননা দেখুন, এই যে কিছু কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি, কি কনসেপ্ট নিয়ে কাজ করি, আমরা যখন একটা দেশের ভালো মন্দ বিবেচনা করি তখন আমরা কি বলি, আমরা কিছু ইকোনমিক কিছু প্যারামিটার আছে, কিছু সোশ্যাল প্যারামিটার,
সেগুলো আমরা দেখি, আমরা তুলনামূলকভাবে তালিকা সৃষ্টি করি, সবচেয়ে ভালো এই দেশ, সবচেয়ে খারাপ এই দেশ। আমি বিশ্বাস করি না এই কনসেপ্ট এখন কাজ করছে। কেমন? আমি বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। বাংলাদেশের বিষয়টি কি দাঁড়িয়েছে? বাংলাদেশের একটা জনসংখ্যা বৃহৎ, আমি একটু আগে বলেছি, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। আমি তো মনে করি ইউরোপ আমেরিকা যারা দেশ পরিচালনা করছেন তাদের কাজ অনেক সহজ। যারা বাংলাদেশ পরিচালনা সঠিকভাবে করতে ইচ্ছা করেন তাদের কাজ কিন্তু বেশি। এবং এই যে আজকের বাংলাদেশে 18 কোটি মানুষ কিভাবে খেয়ে পড়ে বেঁচে আছে, এটার ব্যাখ্যা কিন্তু আজকের আধুনিক অর্থনীতির যে থিওরিগুলো আছে সেই থিওরি দিয়ে এটা ব্যাখ্যা করা হচ্ছে। কারণ সেখানে যে ইকোনমি তারা সেই ফর্মাল ইকোনমির উপরে অর্থনীতির তত্ত্বগুলো দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির আমি বিশ্বাস করি, মানুষের সঙ্গে গ্রামে গঞ্জে চলাফেরা করি, আমি বিশ্বাস করি বাংলাদেশে যে অর্থনীতি তার 60 থেকে 70% হচ্ছে ইনফর্মাল সেক্টরে। খাতা কলমে তার কোনো হিসাব নেই। যদি খাতা কলমে তার হিসাব থাকতো তাহলে বাংলাদেশ অর্থনীতির চিহ্ন ভিন্ন রকম। এবং এটাও সত্য যে বাংলাদেশের যে ফর্মাল ইকোনমির যে হিসাব কিতাব সেটা দিয়ে কিন্তু 18 কোটি মানুষ বেঁচে থাকার কথা না, কিন্তু আমরা তো বেঁচে আছি। হতে পারে আমরা অর্থনীতি ইউরোপ আমেরিকার মতো সেখানে যাওয়ার প্রশ্ন অনেক পরে। আমরা আজকে যুদ্ধ করছি যে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে আমরা যেতে পারি, সেই চেষ্টা করছি। কিন্তু তারপরে আমি বলবো যে আমাদের যে ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি আছে, সেই ইনফর্মাল সেক্টর অফ দ্য ইকোনমি ভেতরে আমরা তো বেঁচে আছি, আমরা তো মরে যাই না। খেয়ে পরে হয়তো আমরা ব্লকও খেতে পারি না, কিন্তু আমরা তো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। কাজে আজকে বিশ্বের দরিদ্র দেশগুলোর অর্থনীতি নিয়ে আমি বিশ্বাস করি, যারা যারা মেধাবী অর্থনীতিবিদ আছেন আমি বিশ্বাস করি তাদেরকে নতুন